আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। তো দুপুরে একদম সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে ইফতারের আয়োজন করব বলে। আজকের ভিডিওটা দ্বিতীয় রমজানের ছিল। গতকাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, তবে মনটা একদমই ভালো নাই, যেই জন্য ভিডিওটা ভয়েস দিতে গিয়েও আবার ভয়েস দিতে পারি নাই। একদমই মনটা ভালো লাগছিল না, ভয়েস দিতেই পাচ্ছিলাম না। আসলে দ্বিতীয় রমজানের দিন সোহানা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, তো এখন পর্যন্ত অনেক অসুস্থ। প্রথম রোজা ছিল, দ্বিতীয় রোজাটা ও ভেঙে ফেলেছে। তারপর থেকে এত বেশি অসুস্থ, দুইটা পা ফুলে গেছে, হাত ব্যথা, জ্বর, কাশ, ঠান্ডা, মুখে ঘা হয়েছে, কিছুই খেতে পারে না। সেই প্রথম রোজার দিন ইফতার করেছিল, যা খেয়েছিল তারপর থেকে এই পর্যন্ত তেমন কিছুই খায় না। মুখে ঘা হওয়ার কারণে শুধু লেবুর শরবত, তারপর হচ্ছে স্যালাইন, দুধ, একটু রুটি ভিজিয়ে এটাই ও খাচ্ছে। তো আসলে সন্তান অসুস্থ থাকলে মায়ের যেমন অবস্থা হয়, একটা মানসিক টেনশন, মনটা খারাপ থাকে সব সময়, মেয়েকে নিয়ে টেনশন করি, সেই সাথে সংসারের কাজকর্মগুলো তো করতে হয়। দেবরের বউকে বলেছিলাম আমাদের সাথে ইফতার করার জন্য, তো সেই জন্যই আজকে ইফতারের আয়োজনটা করছি। দ্বিতীয় রমজানের দিনও সোহানা মোটামুটি ভালোই ছিল। সকালবেলা বলছিল ঘুম থেকে ওঠার পর যে আম্মু আমার ভাল লাগছে না, রোজা ভেঙে ফেলবো। তা আমি বললাম যেহেতু ভাল লাগে না তাহলে রোজা ভেঙে ফেলো, সমস্যা নেই। তো তারপরে দেখি আস্তে আস্তে শরীরটা খারাপ হচ্ছে, জ্বর আসছে। এর আগেও কিছুদিন কাশি ছিল, ঠান্ডা ছিল। তো যাই হোক, দেবরের বউকে যেহেতু বলেছি ইফতার করার জন্য, তাই ইফতার আয়োজনটা করতেই হবে। আসলে সোহানা যেহেতু ভাজাপুরি পছন্দ করে, ও ভাজাপুরিটা খায় বলেই আমি কিন্তু বেশি আগ্রহ নিয়ে ইফতারের আয়োজনটা করি। তো আজকে কয়েকদিন ধরে ও ভাজা কোনো কিছুই খায় না, মুখে ঘা হওয়ার কারণে কোনো কিছুই খেতে পারে না। তো তেমন একটা ইফতারের আয়োজন করতে ইচ্ছেও করে না। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে কিছু ফলের বাজার আনা হয়েছিল, তো ফলগুলো গুছিয়ে রাখবো আর সেই সাথে কেটে নেব। ওইদিকে কিন্তু চুলার মধ্যে ইফতারও ভাজছিলাম। ইফতারের আগ মুহূর্তটা না অনেক বেশি ব্যস্ততায় কাটে, একা হাতে এত দিক সামলাতে হয়। ইফতারের আগ মুহূর্তটা যেমন ব্যস্ততায় কাটে, ঠিক ইফতার করার পরও কিন্তু ব্যস্ততা কমে না। তারপরেও এক গাঁথা থালাবাটি ধুতে হয়, পরিষ্কার করতে হয়, গুছাতে হয়। তারপরে দেখা যায় কি আবার তারাবি নামাজের টাইম হয়ে যায়, তো নামাজ পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। আবার সবাইকে খাওয়া দাওয়া করানো, আবার বিছানা করে ঘুমানো, আসলে কি যে একটা প্যারাময়। তো যাই হোক, তারপরেও এর মধ্যে একটা শান্তি আছে, একটা বরকত আছে, একটা রহমত আছে। তো এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম আর ওইদিকে ইফতার আস্তে আস্তে ভাজছিলাম। তো প্রথম রোজার দিন কিন্তু গ্যাস সিলিন্ডার আনা হয়েছে, তো মাঝে মধ্যে কিন্তু রাইস কুকারও এখন রান্না করছে, যেমন ভাত রান্না করছে, যদি দেরি হয়ে যায় আবার তরকারিও রান্না করি। তো টানা 1 মাস ইলেকট্রনিক চুলায় রান্না করার পর আমার বিদ্যুৎ বিলটা কেমন এসেছে তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যখন প্রথম কোনো কিছু ব্যবহার করি তখন কিন্তু অনেক কিছুই ভাবি যে এটার মধ্যে কেমন না কেমন হয়, বা কেমন বিল আসে, বা এটা সার্ভিস কেমন দিবে। ব্যবহার করার পর হয়তো আমরা সেটা বুঝতে পারি ভালো মন্দটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 মাস রান্না করার পর আমার বিদ্যুৎ বিলটা কেমন এসেছে, আদৌ বেশি না কম। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে শরবত বানানোর জন্য আগে আমি চিনি আর পানি একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম, এখন ট্যাং দিয়ে দিলাম। তো লেবুর শরবতটা শুধু সোহানার জন্যই বানাই। আসলে সবাই মিলে একসাথে বসে ইফতার করতেও কিন্তু বেশ ভালো লাগে। যদি খাওয়ার মানুষ থাকে দেখবেন সেই খাবারটা তৈরি করতেও আপনার কাছে ভালো লাগবে। তো খাওয়ার মানুষ না থাকলে একটা খাবার তৈরি করার কিন্তু আগ্রহ থাকে না। তো যাই হোক, আমার কিন্তু এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে। আসলে ইফতারে তেমন কিছু আয়োজন ছিল না, তো ফ্রোজেন আইটেম ছিল, সেইগুলো নামিয়ে ভেজেছি। আর হচ্ছে ফল,
তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আসলে নর্মালি যা থাকে আর কি, বা নর্মালি আমরা ভাজা পোড়াটা যেটা খাই সেটাই তৈরি করেছিলাম। আমরা বাঙালিরা যত যাই তৈরি করি না কেন ইফতার টাইমে, যদি আলুর চপ, বেগুনি, পেঁয়াজুটা না থাকে, বুট না থাকে, তাহলে আমাদের ইফতারের আয়োজনটা একদমই অসম্পূর্ণ থাকে। মনেই হয় না যে ইফতার করতে বসেছি বা ইফতারে কোনো কিছু খেয়েছি। আমরা বাঙালিরা ভাজা পোড়াটা অনেক বেশি পছন্দ করি, আমরা এটাকেই বেশি প্রাধান্য দেই ইফতারের টাইমে। তো যাই হোক, আমাদের আয়োজন কিন্তু শেষ, এর মধ্যে আজানও হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে ইফতারটা শুরু করে দিয়েছি। ইফতারের ঠিক আগ মুহূর্তটি হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, যখন বান্দার আর যে সরাসরি কবুল হয়। ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করে যখন আমরা ইফতার করি, তখনই রোজার প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যায়। ইফতারের প্রতিটি দানা আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর কত বড় নিয়ামতের উপর বেঁচে আছি। হে আল্লাহ, আজকের এই ইফতার আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা বানিয়ে দিন। হে আল্লাহ, এই পবিত্র মাসে আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের এমনভাবে বদলে দিন যাতে আমরা আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আসুন, রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রতিটি ভুল, প্রতিটি গুনাহ, আর সত্য ও শান্তির পথে আমরা সবাই ফিরি। রমজান হলো আত্মার প্রশান্তির সফর, যেখানে ক্ষুধা, ঘুম ও ব্যস্ততার দেয়াল পরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো যায়। রমজান মানে না খাওয়া নয়, রমজান মানে আত্মাকে খাওয়ানো, ইবাদত, কোরআন ও ক্ষমার মাধ্যমে। আল্লাহ এই রমজানে আমাদের সবাইকে সহিভাবে 30টি রোজা রাখার এবং ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো ভিউয়ার্স, ইফতার শেষ করলাম, তারপর দেবরের বউকে বিদায় দিলাম। বিদায় দিয়ে ঘরে যে কাজকর্ম থাকে ইফতারের শেষে সেইগুলো সেরে রান্নাটাও বসিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্নাটা সেরে যাতে তারাবি নামাজে চলে যেতে পারি। আসলে তারাবি নামাজটা যদি সময়ের সাথে সাথে না পড়া হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, আবার অলসতাও চলে আসে। তো যাই হোক, এখানে কিন্তু মুরগি গোস্ত রান্না করছি, সাথে একটু নোনা ইলিশ ভুনা করব। সারাদিন রোজা থাকার পর মনে হয় কি একটু ঝাল ঝাল করে ভাত খেতে পারলে বেশি ভালো লাগে। আর রোজার মধ্যে তেমন একটা খাওয়া হয় না, যেটাই রান্না করি সেটাই থেকে যায়। তো এদিকে কিন্তু আজকে আমি রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু সারাটা বিকাল আমি সিলিন্ডারে ইফতারটা তৈরি করেছি, একটার পর একটা করেছি, অনেকটা সময় লেগেছে আর চুলাটাও অনেকক্ষণ জ্বলেছে। তো চিন্তা করলাম রাইস কুকারে রান্নাটা করে ফেলি। এখন তরকারিটা রান্না করব, তারপর নামাজ শেষ করে ভাত বসিয়ে দিব, ভাতটাও হয়ে যাবে। লাইনের গ্যাসে এখন কিন্তু মোটামুটি মাঝে মধ্যে গ্যাস পাওয়া যায়, পানি ফুটাতে পারি। আবার দেখা যায় মাঝে মধ্যে অনেক রাতে আসে, আবার দেখা যায় মাঝে মধ্যে দুপুরবেলাও আসে। তো যাই হোক, এখানে মশলাটা কষিয়ে আলু দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, সেটা ভালো করে কষানোর পর মুরগির গোস্ত দিয়েছিলাম। এখন রান্না কিন্তু হয়ে গিয়েছে, জিরা গুঁড়া দিয়ে তারপর মুরগির গোস্তটা নামিয়ে নেব। আমি কিন্তু পুরো একটা মাস এই রাইস কুকারে রান্না করেছি, তারপর ছোট মাল্টি কুকারটা রান্না করেছি। এটার মধ্যেও যেমন সব কিছু রান্না করেছি, মাল্টি কুকারটাও কিন্তু আমি অনেক কাজই করেছি, অনেক কিছু রান্না করেছি। প্রতিদিনই মাল্টি কুকারটা রান্না করা হয়েছে, তেমন রাইস কুকারটাও রান্না করা হয়েছে। তো এই দুইটাতে রান্না করার পর আমার বিদ্যুৎ বিল কেমন এসেছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভাড়া বাসায় কিন্তু বিলের ইউনিটটা অনেক বেশি। আমরা যেহেতু সরকারি ইউনিটে বিল দিয়ে থাকি, তাই আমাদের বিলটা কিন্তু অনেক বেশি কম আসে। তো প্রতি মাসে কিন্তু বিলের কাগজটা সরাসরি আমাদের ঘরে চলে আসে। বিলের কাগজটা দেখেই কিন্তু আমরা বিলটা পরিশোধ করি। অনেক বাড়িওয়ালারা আছেন, তারা ইউনিটটা লিখে দেন, সেই লেখা অনুযায়ী তারা দেখে বিলটা পরিশোধ করেন। তো স্ক্রিনে আমি আমার বিলের কাগজের ছবিটা দিয়ে দিলাম। আমার গত মাসে বিল এসেছিল 691 টাকা। আমি তো দেখে অনেক অবাক যে এত কম এসেছে। আমার ধারণা ছিল বিদ্যুৎ বিলটা হয়তো বা বেশি আসবে। আমি যেই হারে ইলেকট্রনিক চুলায় রান্না করেছি, তো সেই হারে আমার বিদ্যুৎ বিলটা অনেকই কম এসেছে। আসলে মাস শেষে বিদ্যুৎ বিলটা দেখার পর আমি অনেকটাই স্যাটিসফাই হয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের প্রতিটি রোজা যেন খুব ভালো কাটে।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে রোজাগুলো পালন করতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।